স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। এবার থাকছে ফলো আপ, যা মনে করিয়ে দেয় ঘটনার পরম্পরা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেপ্তারকৃত জিহাদ হাওলাদারকে নিয়ে গভীর রাত পর্যন্ত কলকাতা জুড়ে তল্লাশি চালিয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাকে বারাসাত আদালতে তোলা হবে। এর আগে বৃহস্পতিবার বনগাঁও অঞ্চলের গোপালনগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ। পুলিশের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিহাদ বাংলাদেশের নাগরিক এবং পেশায় একজন দক্ষ কসাই। তিনি অবৈধভাবে মুম্বাইয়ে বাস করছিলেন। পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্যকে হত্যার পর দেহকে অনেক অংশে কাটা হয়। সেই দেহাংশ উদ্ধারে কাজ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে লঘুচাপটি আগামী রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন এর নাম হবে রেমাল। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা ও পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। গোল্ডেন রাইস জিনগত রূপান্তর বা জেনেটিক্যালি মডিফাইড নতুন জাতের ধান। বাংলাদেশে এর অনুমোদন ও চাষ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। পরিবেশবাদীরা বলছেন, গোল্ডেন রাইসে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যা কৃষকের অধিকার ক্ষুণ্ণ করবে। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, এসব অভিযোগের ভিত্তি নেই। সহ প্রায় সবার কাছেই খুব জনপ্রিয় একটি ধানের নাম হচ্ছে ব্রি ২৯, যে ধানের ভেতরে ভুট্টার জিন ঢুকিয়ে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে নতুন এক জাতের ধান, যার নাম গোল্ডেন রাইস। এখন এই গোল্ডেন রাইস বাংলাদেশে অনুমোদন তথা চাষ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। কিন্তু কেন? জিনগতভাবে রূপান্তর, ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ গোল্ডেন রাইস ধানের চাল হবে সোনালী বর্ণের। এর অনুমোদন নিয়ে বিরোধিতা করছেন কৃষি ও পরিবেশবাদীরা। ধান এক ধরনের উদ্ভিদ আর ভুট্টা আরেক ধরনের উদ্ভিদ। দুইটার জিন যখন যাচ্ছে, শুধু কি সে বিটা ক্যারোটিন দিয়েই খান্ত হয়ে বসে থাকবে, আর কি কোনো পরিবর্তন করবে না? এবং এরকম হলে যেটা দেখা গেছে, মানে প্রাণী গবেষণা হলো যে ইমিউনিটি সিস্টেমের উপর বড় ধরনের একটা এফেক্ট হয়, এমনকি বার্থ ডিফেক্ট হয়। অসংখ্য জাতের ধানের এই দেশে গোল্ডেন রাইস অনুমোদনের সময় এখনো আসেনি বলে মনে করেন কেউ কেউ। ধান উৎপাদনে যদি স্বয়ংসম্পূর্ণ হই আমরা, তাহলে এখন প্রোডাকশনের দিক দিয়ে গোল্ডেন রাইসের কোনো প্রয়োজন এখানে নাই। টিল নাও এটা কিন্তু ফার্মার্স লেভেলে এখনো পৃথিবীর কোনো দেশেই যেতে পারে নাই। ফিলিপিন্সে চেষ্টা করেছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। সো এই অবস্থায় আমাদের চিন্তা করতে হবে যে আদৌ আমাদের প্রয়োজন আছে কিনা এখন গোল্ডেন রাইসের, এবং থাকলেও সেটা কোন এসপেক্টসে আমরা নিব। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর দাবি, দীর্ঘদিনের গবেষণার ফলে গোল্ডেন রাইস এর পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকির কোনো প্রমাণ মেলেনি। এটার মধ্যে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকার মতো কোনো উপাদান নেই যেটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বা কিংবা পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। এটা কোম্পানির সাথে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কৃষক, এটার জন্য যারা এটা গবেষণার সাথে জড়িত, তারা এটার জন্য কোনো স্বত্বাধিকার চার্জও কিন্তু তারা বলে নাই। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গোল্ডেন রাইসের অনুমোদনকে ইতিবাচকভাবেই দেখছেন কৃষি অর্থনীতিবিদরা। আজকে যারা জেনেটিক্যালি মডিফাইড অর্গান নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কিন্তু হাইব্রিড রাইস নিয়েও প্রশ্ন উত্থাপন করেছিলেন, এবং তার আগে তারা উচ্চ ফলনশীল জাত নিয়েও প্রশ্ন উত্থাপন করেছিলেন, কিন্তু তাদের সেই প্রশ্ন ধোপে টেকে নাই। মাঠ পর্যায়ে গোল্ডেন রাইস ধানের চাষাবাদে পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ অথবা ধান, নদী, খাল, এসবই আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য, যার সঙ্গে জড়িত আমাদের খাদ্যাভ্যাস এবং পুষ্টি। সেজন্যই গোল্ডেন রাইস অথবা অন্য যে কোনো ধানই হোক না কেন, গুরুত্বপূর্ণ এই খাদ্যের বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ সবার।
আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। জামালপুরে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে সময় মতো ধান কাটাতে পারছেন না চাষিরা। বড় জমিতে দক্ষিণা বাতাসে দোলা খাচ্ছে সোনালী ধান, চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। এই আনন্দের মাঝেও শ্রমিক সংকট দেখা দেয় সময় মতো ধান কাটা যাচ্ছে না। এক মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক। এবার কামলাম না, সারের দাম বেশি, বিষের দাম বেশি, আমাদের পোস্ট আছে না, আমাদের বাজার বাড়াই দিলাম। ধানের দাম হইলো 800 থেকে 850, আর কামলার বেতন হইলো 800 থেকে 1000, 1100, 1200। জেলায় বড় জমিতে প্রতি বিঘা ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকদের দিতে হচ্ছে 4500 টাকা। বাজারেও ধানের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। যে পরিমাণ ওদের চড়ার এর মধ্যে কাজ করি, যেমন 700-800 টাকা আঙ্গুর পোষায় না। ধানের সাথে মনে করেন ধানের আবাদের মধ্যে যখন চলছে সার বিষের সমস্ত কামলার দাম বেশি, কারেন্ট বিল, বিদ্যুতের দাম বেশি, মেশিন ভাড়া বেশি লাগতেছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের ব্যয় কমানোর জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা। উৎপাদন খরচ কমানোর জন্য কৃষকদেরকে সমন্বয় আবাদ করার চেষ্টা করেছি, যেন তারা কম্বাইন হারভেস্টার দিয়ে ফসলটি কর্তন করতে পারে, যেন তাদের অন্তত উৎপাদন খরচটা অনেকাংশে কমাতে পারে। সরকারিভাবে ধান ক্রয় শুরু হলে ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা। দীপ্ত বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় চলমান ইসরায়েলের বর্বর হামলায় আরও অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ ভূখণ্ড জুড়ে চালানো পৃথক হামলায় তারা নিহত হন। গাজার মধ্যাঞ্চল রাফাহ ও জাবালিয়া বিমান ও স্থল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলার জেরে এখন পর্যন্ত রাফা ছেড়ে পালিয়ে গেছেন 8 লক্ষাধিক ফিলিস্তিনি। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা আল জাজিরা। দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজায় ইসরায়েলের হামলা বন্ধের বিষয়ে হেগে স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে রায় দেবার কথা রয়েছে। কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সমাহিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজ জন্মশহর দক্ষিণ খোরাসানের মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে সমাহিত করা হয় রাইসিকে। তার শেষ বিদায়ে অংশ নেন লাখ লাখ মানুষ। অশ্রুসিক্ত নয়নে তারা বিদায় দেন প্রিয় নেতাকে। রাইসিকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করাও হাজির হন সেখানে। এছাড়া দাফন সম্পন্ন হয়েছে ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানেরও। একই দিনে রাজধানী তেহরানে দক্ষিণের শাহরের শহরে তাকে সমাহিত করা হয়। গত রবিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য আরোহীরা নিহত হন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।